প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এটিএন বাংলা। আর আজকে হেলথ ফর পিপলে আমি আছি আপনাদের সাথে, ডক্টর সাব্বির। আর আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ের মানে বলতে পারেন যে ছোটোখাটো বিশেষজ্ঞ আমিও, এবং আমরা কথা বলবো মূলত দাঁতের যত্নে করণীয় নিয়ে। তাই আজকে আমাদের স্পেশালিস্ট হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান সরওয়ার, সহকারী অধ্যাপক, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএমইউ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ফর পিপলে। আপনাকে স্বাগত। আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার, প্রথমেই মানে খুব কমন একটা জিনিস নিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে ডিপার্টমেন্ট, জি, এন্ডোডন্টিক্স বা কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, সো এই যে এই ডিপার্টমেন্টে আসলে কখন মানুষ বেশি আসে, কোন সময়টায়? আসলে ডেন্টিস্ট্রি মানি হলো পেইন। রাইট। মানে আমাদের কাছে যে রুগীগুলো আসে ব্যথা না হলে আসলে সাধারণত আসে না, এবং বিশেষ করে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ডোডন্টিক্স ডিপার্টমেন্টটা আমাদের বিশ্ববিদ্যালয়ে এখানে জেনারেল ডায়াগনোসিসটা থেকেই শুরু হয়। তো তাছাড়াও এখানে মানে মূলত যে আমাদের দাঁতের যে বিভিন্ন ধরনের ব্যথার বিভিন্ন ধরন আছে, ধরন অনুযায়ী যাই হোক, ব্যথা শুরু হলে দাঁতে আমাদের ডিপার্টমেন্টই প্রথমত আসে। রাইট। সো এরপরে আপনারা যেটা করেন ম্যাক্সিমাম সময় সেটা হচ্ছে আমরা বলি রুট ক্যানাল, মানে জেনারেল পিপল, মানুষজন সবসময় রুট ক্যানাল নিয়ে ভয়ে থাকে আর কি। না, ঠিক আছে আপনার কথা। এটা আসলে রুট ক্যানেল এটা একটা ব্যাপক পরিচিতি ইতিমধ্যে পেয়েছে আমাদের দেশে। আসলে ফিলিং এবং রুট ক্যানেল, রাইট। ফিলিং না, ফিলিং এর থেকে আরেকটা ওয়ার্ড খুব বেশি পপুলার, পুডিং। পুডিং, রাইট। পুডিং, লোকাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। পুডিং আমরা সাধারণত ফিলিং বলি। যাই হোক, এক এক অঞ্চলে এক একভাবে বলতে পারে, এটা ঠিক আছে। তো এর মাঝেও অনেকগুলো আসলে চিকিৎসা পদ্ধতি আছে। ধরেন ফিলিংটা আমরা যে পর্যায়ে করে থাকি সেটা হলো যখন কেউ দাঁতে তীব্র শিশির অনুভূতি হয়, ঠান্ডা পানি খেলে বা স্টক, হ্যাঁ, বা গরম পানি, বিভিন্ন কারণে ধর টাচ প্রেশারে হলে যদি কোনো সেন্সিটিভিটি ডেভেলপ করে, খুব খুব শার্প পেইন হবে কিন্তু খুব কম সময়ের জন্য। এইটা যদি হয় তাহলে আমরা ফিলিংয়ের মাধ্যমে এটা সমাধান করতে পারি। আর যদি মানুষ অবহেলা করে যে এই পর্যায়েও আসলো না, সে চিন্তা করলো যে এমনি এমনি ঠিক হবে, এ ধরনের একটা প্রবণতা আমাদের মাঝে আছে, তাহলে এটা আর একটু স্টেজে যদি এটা ক্যারিয়াস হতে পারে, নন ক্যারিয়াস লেশনের কারণে তো আরও বিভিন্ন কারণে হতে পারে, একটা ফ্র্যাকচার হতে পারে দাঁত, হ্যাঁ, তারপর আরও অনেকগুলো কারণে হতে পারে। যেমন ক্যারিস খুব কমন একটা জিনিস, যেটা আমরা সবাই জানি। নন ক্যারিয়াস লেশনও আছে কিছু, যেমন এট্রিশন, অ্যাব্রেশন। ধরেন প্রপার ব্রাশিং টেকনিক যে না জানে সে কারণে কিছু ক্ষয় হয়। তারপর যারা অ্যালকোহলিক, হ্যাঁ, বা বিভিন্ন বেভারেজ খায় সে কারণেও ক্ষয় হতে পারে। অ্যাসিডিক, হ্যাঁ, ওই যে অ্যাসিডিক এনভায়রনমেন্টের কারণে হতে পারে। এবং যাদের গ্যাস্ট্রাইটিস আছে, গ্যাস্ট্রিকের কারণে যাদের অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে মুখের মধ্যে, তাদেরও এ কারণে দাঁতের ক্ষয় হতে পারে। তাছাড়া তো ধরেন আরও অনেক কিছু, ধরেন ট্রমাটিক কিছু হিস্ট্রির কারণেও হতে পারে। তো যাই হোক, ধরেন প্রাইমারি স্টেজে আমাদের দাঁতের যে তিনটা স্তর আর কি, বিশেষ করে এনামেল, একদম আউটার বাইরের যে সাদা, তারপর ডেন্টিন, তারপর পাল্প, আর রুট লেভেলের সিমেন্টাম থাকে। তো এনামেল যখন কিছুটা ক্ষয়ের, সে অতটা আসলে বুঝতে পারে না। যখন এটা ডেন্টিন লেয়ারে যায় তখন আসলে সেন্সিটিভিটি ডেভেলপ করে। এবং প্রাইমারি স্টেজে যদি আমাদের কাছে আসে তাহলে আমরা এটা ফিলিংয়ের মাধ্যমে আসলে ইয়ে করতে পারি। এই স্টেজ যদি আবার একটু এক্সটেন্ড করে তখন আমরা পাল্প ক্যাপিং করতে পারি। কিন্তু এইটা একটা গ্যাপ আছে, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষটা পাল্প ক্যাপিং কি এই জিনিসটা বুঝে না। যখন একদম পাল্প চেম্বারের কাছে, পাল্প চেম্বার হলো দাঁতের মজ্জা, যেখানে মূলত নার্ভ, আর্টারি, ভেসেলস, এই জিনিসগুলো থাকে, যেটার কারণে আসলে দাঁতটা জীবিত থাকে। মানে দাঁতের প্রাণী হলো পাল্প। তো এটার খুব কাছাকাছি গেলে তার সেন্সিটিভিটি আরো বাড়ে। কিন্তু এই জায়গাটায় অনেকে ভুলবশত উপরে ক্যাপিং যেটাকে বলছেন, হ্যাঁ হ্যাঁ, পাল্প ক্যাপিং, হ্যাঁ, এটা একটা লাইনিং, অথবা আমরা বেইজ দিয়ে একটা লেয়ার দিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা এমটিএ, বায়োডেন্টিন, বিভিন্ন ধরনের এখন নতুন ইয়ে আসছে। তো এটার ফলে যদি আমরা এই চিকিৎসাটা করতে পারি তাহলে কিন্তু আমি তাকে রুট ক্যানেল থেকে রক্ষা করতে পারি। এই জায়গাটাতে আমি আসতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে পেশেন্ট কিভাবে বুঝবে যে তার আসলে রুট ক্যানেল দরকার নাকি শুধুমাত্র ফিলিং এই কাজ হয়ে যাবে? এটা একটা কমন কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমি বলি। যদি রাতে কারো ব্যথা হয়, দেখবেন যে অনেক পেশেন্ট আসে, তারা বলে যে আমার রাতে ঘুমের ডিস্টারবেন্স হয়। আবার স্বতঃস্ফূর্ত ব্যথা, দেখবেন কোনো
ঠান্ডা পানি, গরম পানি বা আদার্স কোনো স্পর্শ ছাড়াই সে ব্যথা অনুভব করে, এবং ব্যথা শুরু হলে দেখা যায় এবং একটা দীর্ঘ সময় ধরে থাকে। এই জাতীয় কিছু যদি সমস্যা থাকে, আর স্বতঃস্ফূর্ত কথা বললাম, নাইট পেন এবং যদি রেফার্ড পেন থাকে, রেফার্ড পেন ধরেন একটা দাঁতে যে কোনো একটা জায়গাতে শুরু হলে এটা যদি ছড়াইয়া মাথা, চোখ, কান, তারপরে এই জাতীয় সমস্যা থাকলে আমরা তাকে বলতে পারি এটা ইরিভার্সিবল পালপাইটিস বলি আমাদের ভাষায়, মেডিকেল টার্ম। তো এই পর্যায়ে আমরা রুট ক্যানেল করতে পারি। তবে আশ্চর্যের বিষয় হলো, এবং মডার্ন ডেন্টিস্ট্রিতে আরও অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, যেমন যদি করোনাল পাল্প, আমরা পাল্পটাকে আবার দুভাগ করি, ধরেন যেটা আমরা মুখের উপরিভাগে যেটা দেখতে পাই সেটা হলো করোনাল পাল্প, ক্রাউন, এবং নিচের হলো যে রুট। ক্রাউনের মধ্যে যেটা থাকে করোনাল পাল্প, এবং রুটে যেটা থাকে সেটা হলো যে এপিক্যাল এরিয়াতে। তো ওই করোনাল পাল্প যদি এখন ইনফ্লামড হয়, সেটা আমরা কিন্তু বর্তমানে আমাদের অলরেডি শুরু হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, আপনি জেনে খুশি হবেন যে কমপ্লিট পাল্পেক্টমি, মানে শুধু করোনাল পাল্পটাকে আমরা রিমুভ করেও এটা ট্রিটমেন্ট করতে পারি। করোনাল পাল্প রিমুভ করে এখানেই বায়োডেন্টিন এমটিএ দিয়ে তার উপরে আমরা পার্মানেন্ট ফিলিং দিয়ে বা ক্রাউন করে এটাকে আমরা জীবিত রাখতে পারি। এই জীবিত রাখলে আমার যে কি সুবিধাটা হলো, এই দাঁতটা আপনার ভাইটাল থাকলো, যে কারণে এটা স্ট্রেংথ বেশি থাকবে এবং লং টাইম টিকে থাকবে। আমি রুট ক্যানালটা অ্যাভয়েড করলাম, এই একটা পদ্ধতি আমি রুট ক্যানাল অ্যাভয়েড করতে পারি। আরেকটা বিষয় হলো যে এখন আমাদের আরও কিছু বিষয়, যেমন আমাদের রিজেনারেটিভ এন্ডোডন্টিক্স নতুন উদ্ভাবিত, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় অলরেডি কাজ শুরু হয়েছে। ধরেন একটি পাল্প ড্যামেজ হয়ে গেল, পাল্প নেক্রোসিসের ফলে, বিশেষ করে ধরেন ইমমেচিউর টুথ, যেটা রুটটা সঠিকভাবে ফর্মেশন হয় নাই, এটা রিজেনারেটিভ এন্ডোডন্টিক্সের মাধ্যমে স্কাফোল্ড বা এর মাধ্যমে ধরেন আমরা এটাকে আবার ঠিকঠাক পুনরুজ্জীবিত করতে পারি। স্যার, আর এই পর্যায়ে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে রুট ক্যানাল ইটস কাইন্ড অফ কম্প্রোমাইজেশন। আমি দাঁতটাকে আলটিমেটলি আমি নার্ভ এবং ব্লাড সাপ্লাইটাকে কাট ডাউন করে ফেলতেছি কোনো কারণে। সো এই যে কম্প্রোমাইজড একটা টুথ, এইটার আসলে লংজিভিটি কতদিন? মানে একটা দাঁত ভালো মতো রুট ক্যানাল করা কতদিন পর্যন্ত কিছুর উপরে ডিপেন্ড করে। তারপরও যে যদি প্রপার মেইনটেনেন্স থাকে, ধরেন দাঁতটা আসলে কোন পর্যায়ে আমার কাছে নিয়ে আসলো, টুথ স্ট্রাকচার কতখানি সে লস করলো, সাউন্ড টুথ কতটুকু আছে, কোন পর্যায়ে আমার কাছে আসলো। যদি বেশি ডিস্ট্রাকশন হয় তাহলে লংজিভিটি তো আলটিমেটলি কমে যায়। আমি ট্রিটমেন্ট করার পরেও আর স্ট্রাকচারটা যদি ভালো একটা কন্ডিশনে আসে, ধরেন ইরিভার্সিবল পালপাইটিস আমি যেটা বললাম আপনাকে, এটা ডেভেলপ করছে ঠিকই, কিন্তু টুথ স্ট্রাকচার ভালো আছে, আবার কোনোটা টুথ স্ট্রাকচার আগেই লস করছে, তো সেই ক্ষেত্রে কিছুটা ভেরিয়েশন হয়। আবার ধরেন আমরা রুট ক্যানাল করার পরে যে প্রস্থেসিসের বিষয়টা আমরা করি, মানে এই জায়গাটাতে আমি আসবো, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষেরই কিছু কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম বলতে অনেকেরই, যে রুট ক্যানালের পরে ক্যাপ কি লাগবে নাকি লাগবে না, মানে রুট ক্যানাল ফলোড বাই যে ক্রাউনের যে প্রচলনটা আমাদের দেশে আছে, এইটা কি আদৌ প্রয়োজনীয় নাকি হচ্ছে শুধুমাত্র ওর উপরে যে একটা ফিলিং বা রেস্টোরেশন করে দিলে ঠিক হবে? ধরেন রুট ক্যানাল করার পরে তো এটা আসলে নিউট্রিশন থাকে না, মানে ব্লাড সাপ্লাইটা থাকে না, যে কারণে আপনার তো এটা ব্রিটেলনেসটা বেড়ে যায়। তো ধরেন আমরা তো একটু অসাবধানতা বশত শক্ত খাবার পড়লে এটা ভেঙে যাওয়ার একটা চান্স বেশি থাকে, যে কারণে ক্যাপটা করলে প্রোটেকশনটা ভালোভাবে হয়, যে আদার্স যে কোনো শক্ত খাবার পড়লো, অনেকে এটা বলে যে ক্যাপে একটা এক্সট্রা চার্জেস ডাক্তার অ্যাপ্লাই করে, দ্যাটস ওয়াই তারা ক্যাপটা করতে চায় না। দুইটা বিষয়, একটা ফাংশনাল আর একটা প্রোটেকশন। আপনি মনে করতে হবে যে দাঁতটা আমি রুট করলাম, এত কষ্ট করে করলাম, সেভারাল টাইমস ডাক্তারের কাছে গেলাম, খরচ করলাম, এরপর তো এই দাঁতটা আসলে রক্ষা করতে হবে। তো রক্ষা করতে হলে ধরেন এই যে আমি বললাম যে একটা শক্ত খাবার অসাবধানতা বসতে পারে, তাহলে ভেঙে যেতে পারে, এটার জন্যই মূলত দরকার। আর আমি যে এটা রক্ষা করলাম, এরপর তো ধরেন অপোজিট টিথের সাথে যদি এটা অক্লুশনে না থাকে, তাহলে তো আমার খাবারের কাজটা হবে না, বিশেষ করে পিছনের দাঁত। আর সামনের দাঁত তো অন্য বিষয়, কথা বলা বলি বা সৌন্দর্যের বিষয় বলি, এগুলো তো আছেই। ওকে স্যার, আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে তারপর ফিরে আসছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার নিয়মিত হেলথ শো হেলথ ফর পিপল। ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন।
প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু হেলথ ফর পিপল। আপনারা দেখছেন এটিএন বাংলা এবং সাথে আছি আমি ডক্টর সাব্বির হাসান। এবং আজকে আমাদের যে দাঁতের যত্নে করণীয় সেই টপিকের উপর কথা বলছেন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান সারওয়ার, সহকারী অধ্যাপক, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, বিরতিতে যাওয়ার আগে ক্যাপ নিয়ে কথা হচ্ছিল। আজকে আসলে মূলত আমরা যদিও দাঁতের যত্ন ওভারঅল কথা বলতে চাচ্ছিলাম, বাট রুট ক্যানালটা নিয়ে মানুষজনের অনেক বেশি জানার ইচ্ছে এবং আপনি যেহেতু এই বিষয়ে একজন বিশেষজ্ঞ, সো আমরা একটু জানতে চাই। তারপর হয়তো কিছু জেনারেলাইজড কি করলে দাঁত ভালো থাকবে সেটা নিয়ে আলাপটাতে আসবো। তো স্পেসিফিক যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কিছু পেশেন্টের রুট ক্যানাল ট্রিটমেন্টটা কোনো কারণে ফল্টি হওয়ার কারণে আমাদেরকে রুট ক্যানালে যেতে হয়, মানে নতুন করে আবার রুট ক্যানালটা করতে হয়। একটু কি বলবেন এই ফল্টি হওয়ার পিছনে রিজনটা কি, মানে কেন এই রুট ক্যানালটা ফেল করে? খুব ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এখন প্রায় সব জায়গা থেকে আমাদের কাছে, কারণ যেহেতু আমাদের এখানে FCPS MS স্টুডেন্টরা আছে, ওরা খুব ভালো কাজ করে আসলে, আমরা তো সহযোগিতা করি। প্রায় রেফার্ড পেশেন্ট আসে যে রুট ক্যানাল করতে হয়। এটা ঢাকা ডেন্টাল কলেজ থেকেও আসে, সরোয়ার্দী, সলিমুল্লাহ এবং আদার্স পেরিফেরি থেকে সব জায়গা থেকেই আসে। তো এখানে যে জিনিসগুলো দেখি বেশিরভাগই আসলে মানে হাতুড়ে ডাক্তারদের দ্বারা করা। এখন যে কোনো কারণেই গেছে, কেউ হয়তো কম খরচে চিকিৎসার জন্য যেতে পারে, কেউ আবার আসলে সঠিক ডাক্তার চিনতে ভুল করে যে আসলে কার কাছে যাওয়া উচিত, সে কারণেও হতে পারে। এই অদক্ষতার কারণে যেটা হয় আর কি, যারা তারা এই হাতুড়ে ডাক্তারের কথাটা যখন বললেন তখন একটু বাংলাদেশের প্রেক্ষাপটটা জানানো উচিত আমাদের দর্শকদেরকে। সেটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত BMDC রেজিস্টার্ড ডক্টর, আপনার প্রত্যেকটা BDS ডক্টর বা ডেন্টিস্ট যারা রেজিস্টার্ড তাদেরকে একটা BMDC রেজিস্ট্রেশন নাম্বার থাকে। সো এই নাম্বারটা কিন্তু আপনি অনলাইনে চাইলেও যাচাই করে নিতে পারেন। সো আপনার সামনে বসে আপনি চাইলে ওই ডক্টর অরিজিনালি ডক্টর কিনা সেটাও কিন্তু আপনি চাইলে আপনার মানে ফোন থেকে ওয়েবসাইটে গিয়েই চেক করে নিতে পারেন। সো এই জন্য আসলে কেন আপনি কোয়াকের কাছে যাচ্ছেন, এটা হলো আমাদের অজ্ঞতার কারণে কিছুটা হয়। আসলে জনসচেতনতার অভাব আছে আমাদের দেশে। একটা সময় আসলে BDS বেসিক ডিগ্রি, আসলে দাঁতের ডাক্তার বেসিক ডিগ্রি BDS, এইটার সম্বন্ধে এই ডিগ্রিটা আসলে মানুষের কাছে খুব পরিচিত ছিল না। এখন কিন্তু মোটামুটি অনেকটা পরিচিত। আপনি যদি বলেন, আমি যখন আসলে ঢাকা ডেন্টালে ভর্তি হই ওই সময়টা তো হচ্ছে এই BDS ডিগ্রি নিয়ে অনেক ধরনের মানে মানুষজন জানতে চেয়েছিল এরকম যে SSC পর ভর্তি হবে। আমি একটা ছোট্ট 1 মিনিটের লাগবে না, একটা কথা বলি। আমি যখন ঢাকা ডেন্টাল কলেজে চান্স পাই, তো আমি আমার এলাকা পটুয়াখালীতে, তা আমি যখন আমার গ্রামে গেছি বা আমার স্কুলের আঙ্গিনায় বা কাছাকাছি, তখন না তুমি না ভালো ছাত্র, তাহলে কি এটা কি 3 বছরের কোর্স? মানে এই জিনিসটা আমার লোকালি অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে, কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা আগের থেকে অনেকটা ডেভেলপড, অনেক কনসিয়াস মানুষ। কিন্তু তারপরে স্টিল আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কোয়াকের কাছে মানুষ যাচ্ছে এবং এই ম্যাল ট্রিটমেন্টের শিকার হচ্ছে, যেটা আমরা বলছিলাম যে যার পরে পরবর্তীতে আবার রুট ক্যানালটা করতে হচ্ছে, তাই তো? স্যার, একটু যদি বলতেন যে আমরা এই যে মানে এই রেগুলেশনটা, এই যে যারা কোয়াক এনাদের দৌরাত্ম্য, এটা বন্ধ করার জন্য আসলে কোনো ধরনের রেগুলেশন কি আসলে পসিবল কিনা? অবশ্যই পসিবল হলো। আসলে এটা তো রাতারাতি হবে না, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। ধীরে ধীরে আসলে মানুষকে সচেতন করতে হবে। যেমন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যখনই যদি দেখা যায় যে খুব দূর দূরান্ত থেকে আসছে, একটা রুট ক্যানাল করতে অনেকবার আসতে হয়, আমরা বলি যে আপনি আপনার পার্শ্ববর্তী একজন ডাক্তার দেখুন, অবশ্যই BDS ডিগ্রি ধারী দেখে দেখাবেন, এরকম পরামর্শ আমরা দিতে। বা এখানে আপনি চিকিৎসা করলেন, এরপর যদি এখানে আসতে না পারেন আপনি অন্তত BDS ডিগ্রি। এছাড়া ধরেন, এটা তো ধরেন আমি আমার পার্সোনালি বললাম, কিন্তু এটা কিন্তু খুব বেশি মানুষকে বলা সম্ভব না। এটা আসলে মিডিয়ার কিন্তু একটা বিরাট দায়িত্ব। যেমন আপনি যেখানে আছেন, এখান থেকে এটা যদি মানুষের কাছে পৌঁছায়, খুব সহজে মানুষ জানবে। তো এবং এই যে হাতুড়ি ডাক্তারদের তারা চিকিৎসা করলে অপচিকিৎসার ফলে কি কি সমস্যা হয়, এই জিনিসটা আসলে তুলে ধরা দরকার। যদি আমি ভাগে ভাগেও বলি, ধরেন পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি, যেমন বাচ্চাদের ডিপার্টমেন্টের কথা বলি, এইখানে যদি অপচিকিৎসার শিকার হয় তাহলে কি কি হতে পারে? ধরেন আমাদের যে দাঁতগুলো আছে, দুধগুলো, এগুলো সিরিয়ালি কোনটা কোন
কোন বছরে পড়বে, এর আগে ফেলে দিলে আসলে কি হবে এই কোয়াক ডাক্তার জানে না। তো ধরেন সিরিয়াল ইনস্ট্রাকশন যেভাবে হওয়ার কথা সেভাবে না বলে, এবং সে টাকা পয়সার কারণে বা তার তো জানার অনেক অভাব আছে, সে একটা দাঁত ফেলে দিল, এর ফলে দেখা যায় যে পরবর্তী যে দাঁতটা উঠবে সেই জায়গাটা স্পেসটা থাকে না। হ্যাঁ, স্পেসটা এর আগেই দেখা যায় যে যে দাঁত আছে দুধ দাঁত সরে আসে, ইম্প্যাক্টেড ধরেন এরকম সমস্যা, অ্যাস্থেটিক্যালি সমস্যা হয়। হ্যাঁ, তারপর মিড লাইন, হ্যাঁ, এটাও ডেভিয়েশন হয়ে যায়, দেখা যায় এক সাইডের দাঁত ফেলো, ডেভেলপমেন্টাল অনেক প্রবলেম হয়। আবার কনজারভেটিভ ডেন্টিস্ট্রিতে যদি আমি আসি, লাগবে ফিলিং, ফিলিং করলেই হতো, সে আসলে সে ডায়াগনোসিস ঠিকভাবে করতে পারে না। একটা আসলে তো সত্যিকার অর্থে একটা ট্রিটমেন্টের পূর্ব শর্ত হলো যে সঠিক ডায়াগনোসিস। সে সঠিক ডায়াগনোসিস না হলে তো তার ট্রিটমেন্ট অবশ্যই ভুল হবে। তো যে কোয়াক মানে হাতুড়ে মানেই তো যে রোগ নির্ণয় করতে গিয়ে হাতড়াইও মরে, সে তো রোগ নির্ণয় করতেই পারে না, তাহলে চিকিৎসা কিভাবে? তো চিকিৎসা তার ভুল হয়। দেখা গেল তারপর যেটা করলো, ধরেন লাগবে ফিলিং বা পাল্প ক্যাপিং করলো, রুট ক্যানেল, কিন্তু রুট ক্যানেলটা আবার সঠিকভাবে করে না। দেখা যায় যে ওয়ার্কিং লেন্থ আমরা যেটা বলি, ধরেন 21 মিলিমিটার আছে, সে 15 মিলিমিটার করছে। একটা রুট লেন্থ ধরেন 15 মিলিমিটার, সে 10 মিলিমিটার করছে, তাহলে তো ওইখানে তার গ্যাপ থেকে যায়, ওইখানে ওই যে জীবাণুগুলো থেকে যায়, সেখান থেকে আবার হয়। বা রুট ক্যানেল, ওখানে ধরেন একটা দাঁতে ক্যানেল আছে 3টা, সে একটা করছে আর 2টা বাকি রয়ে গেল। হ্যাঁ, তারপর প্রপার ইরিগেশন, এখন এই জায়গাটা একটু আসতে চাই, সেটা হচ্ছে যে যারা অ্যাডভান্সড ট্রিটমেন্টগুলো করছে, সো এই অ্যাডভান্স ট্রিটমেন্টটা সামহাউ অনেক বেশি এক্সপেন্সিভ টু সাম এক্সটেন্ট। সো যদি আমি রুট ক্যানালের কথাই বলি, সো অনেক জায়গায় অনেক এক্সপেন্সিভ। এই এক্সপেন্সটা আসলে কেন এত এক্সপেন্সিভ কেন? আসলে আমি আপনাকে একটা সহজ কথা বলি, আমাদের দেশে যেসব আমাদের ডেন্টিস্ট্রিতে যেসব ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করি, আমাদের লোকালি কিন্তু এটা প্রোডাকশন কিছুই নেই, সবই ইম্পোর্টেড প্রোডাক্ট। তো যদি আপনি সহজভাবে বলি যে ডলারের দাম বাড়া মানে আমার এই র মেটেরিয়ালসের দাম বাড়া, ট্রু ইনডিড, বাট তারপর দেখা যাচ্ছে যে এরপর আমি আপনাকে বলি এক্সপেন্সিভ না, বরঞ্চ আমার দেশ অন্য যে কোনো কান্ট্রির চেয়ে কম টাকায় খুব ভালো মানের চিকিৎসা দেয়। আপনি একমাত্র দেশ বাংলাদেশ যেখানে আমাদের অন্যান্য রোগীরা দেশের বাইরে চিকিৎসার জন্য যায়, আর প্রবাসী বাঙালিরা বিশেষ করে আমেরিকা, কানাডা, যেখানেই আছে, স্পেন, অস্ট্রেলিয়া, ডেভেলপমেন্ট, যারা আমাদের দেশে আসে, বেড়াতে আসে, 2 মাসের ছুটি নিয়ে আসে বা 1 মাস, এর মধ্যে দাঁতের ট্রিটমেন্ট অন্তত করে। অন্য কিন্তু কিছু কোনো ডাক্তারের কাছে তারা যায় না, আপনি খেয়াল করবেন। এবং আপনার জীবনে অনেক রোগী এরকম পাইছেন, আমিও এরকম চিকিৎসা করছি একমাত্র দাঁতের ডাক্তারের কাছে। এবং তারা কেন আসে? এখানে ভালো ট্রিটমেন্টও পায় এবং অনেক কম টাকায়। যে দেখা ধরেন একটা রুট ক্যানেল ক্যাপ আমি যতটুকু জানি 1.5 লাখ 2 লাখ টাকা আমার দেশের যুক্তরাষ্ট্রে বা স্পেন, কানাডা এইসব দেশে, অথচ আমাদের দেশে যদি একদম মানে ম্যাক্সিমাম 30,000 টাকা 35,000 টাকা হতে পারে। আবার কেউ অনেকে 15-20 হাজার টাকা, 10, এটা হতে পারে, ম্যান টু ম্যান ভেরি করে। এটা লোকালে ধানমন্ডিতে গেলে ধরেন ওখানে তো আপনার আসলে এক্সপেন্সেসটা বেশি। ওকে স্যার, আমরা বুঝতে পেরেছি, এসব নিয়ে আসলে কথা বললে অনেক কথাই বলা যাবে। এখন স্যার যদি আপনি একটু আমাদের দর্শকদেরকে বলেন যে কিভাবে, এই যে আমরা তো আসলে ট্রিটমেন্ট নিয়ে কথা বলছিলাম, আমরা প্রিভেনশনের দিকে একটু যেতে চাই, যে কি করলে আমাদেরকে এই রুট ক্যানাল বা এই যে দাঁত ব্যথা বা এই যে ফিলিং বা দাঁত ফেলে দেয়া, ইমপ্ল্যান্ট করা, এক্সপেন্সিভ এত ট্রিটমেন্ট, এগুলো আসলে আমাদের যাতে প্রয়োজন না পড়ে, এটার জন্য আমাদের কি করণীয়? এটা খুব মানে কমন কোশ্চেন একজন পেশেন্টের, বিশেষ করে ডাক্তার সাহেব আমাকে আমার একটা ওষুধ দেওয়া যায় না, যেন কোনোদিন ওষুধ বা টুথপেস্ট, মানে মানুষ এরকম একটা চায় আর কি, মানে এমন একটা টুথপেস্ট টুথপেস্ট দেন যে আমার যেন কখনো সমস্যা না। এটা মূল বিষয় হলো যে আমাদের এখানেও কিছু অজ্ঞতার বিষয় আছে, মানুষের জানার সমস্যা। এটা আসলে প্রাইমারি লাইফে, আসলে প্রাইমারি স্কুলে আসলে পাঠ্য বইতে থাকা উচিত। আমি মনে করি যে এই উপদেশগুলো, যেমন রাতে ঘুমানোর আগে ব্রাশ করা, সকালে নাস্তার পরে ব্রাশ করা। আমাদের ম্যাক্সিমাম পিপলই জানে না যে রাতে ব্রাশ করা দরকার। আমরা বলে থাকি রাতের ব্রাশটা হলো দাঁত সুরক্ষার জন্য, দাঁত ভালো রাখার জন্য, আর সকালের ব্রাশটা হলো যে বন্ধু মহলে বা আপনি এই যে কলিগ, আপনি একটা কর্মস্থলে কথা বলবেন যেন মুখ থেকে গন্ধ না আসে। আমি যেভাবে আসলে আমার পেশেন্টদেরকে বলি সেটা হচ্ছে যে আপনার সকালবেলা ব্রাশ করতে হবে না, হ্যাঁ, রাতে ব্রাশ করেন। আমি এমনও বলি যে আপনি একবার যদি ব্রাশ করেন অবশ্যই রাতে ব্রাশ করেন, কারণ সকালে ব্রাশ আপনি এমনি ঘুম থেকে উঠে করবেন, ওইটা আপনাকে নতুন করে অভ্যস্ত করতে হবে। বিষয়টা হলো যে এমন আপনি মুখে খাবার থাকলে এটা লং টাইম
আপনার মুখটা বন্ধ থাকে, কোনো ন্যাচারাল যে ক্লিনসিং আপনার ওয়াশ আউট হওয়ার কোনো সুযোগ নেই, আপনি কথা বলতেছেন না, পানি খাচ্ছেন না, কিছু করতেছেন না, মুখটা বন্ধ থাকে, দীর্ঘ সময় থাকলে এটা আপনার শুধুমাত্র স্যার একটাই জিনিস, শুধুমাত্র টুথব্রাশিং 2 বেলা করলে না এটাই হবে না। আপনি সাথে কি লাগবে? ধরেন আপনার ভিজিবল এরিয়া, ভিজিবল বলতেছি আমি ধরেন মানে মেডিকেল টার্ম চলে আসে যদি বাক্কাল সাইড, লিঙ্গুয়াল সাইড, হ্যাঁ, মানে বাহিরের অংশ ভিতরের অংশ ক্রাউনের, কিন্তু আরেকটা পশম থাকে দুইটা দাঁতের মাঝখান, ইন্টারডেন্টাল, হ্যাঁ ইন্টারডেন্টাল, এবং এটা কিন্তু প্রায় 40% আমাদের মুখের যতগুলো দাঁত আছে, তো এইখানেও কিন্তু আপনার পরিষ্কার করা একটা দায়িত্ব। এই জন্য মিনিমাম একবার ফ্লোসিং করা উচিত দিনে, হ্যাঁ দিনে একবার ফ্লোসিং করা উচিত, সেটা রাত্রে করলে তা বেশি ভালো, হ্যাঁ রাত্রেই করলেই ভালো। লবণ গরম পানি কুলকুচির ব্যাপারটা আসলে কতটা? হ্যাঁ এটা করা যাবে, কিন্তু এইটা কোনোদিনই কখনোই ব্রাশ বা এই ফ্লোসিং এর বিকল্প না। অনেকে ধারণা করে এটা করলে বুঝে আমি ভালো থাকবে, ওটা হচ্ছে পাশাপাশি, ওটা আপনাকে আরো ভালো রাখবে, এটা ঠিক আছে। পারঅক্সাইডের মাউথওয়াশ, হ্যাঁ এটা ব্যবহার করতে, কিন্তু ফ্লোরাইড মাউথওয়াশটা যদি আমরা ব্যবহার করি, হ্যাঁ বেশ এটাই ভালো। ওই যে অ্যালকোহল মুক্ত আছে, হ্যাঁ অ্যালকোহল মুক্ত আছে, কারণ অ্যালকোহল মুক্ত হলে ভালো কি আপনি লং টাইম ব্যবহার করতে হবে। অ্যালকোহলের টিস্যু বার্ন করে, যে কারণে আপনার ক্ষতি হতে পারে। রাইট স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, শেষ মোমেন্টে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো অ্যাডভাইস থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনার একটা জিনিস জেনে রাখবেন, যেটা হলো একটি চিকিৎসার পূর্ব শর্ত হলো সঠিক রোগ নির্ণয়, আর সঠিক রোগ নির্ণয়ের জন্য আপনার সঠিক ডাক্তারের কাছে যেতে হবে। তো মুখ ও দাঁতের বিষয়ে আপনি চিকিৎসা নিলে অবশ্যই বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের কাছে যাবেন। আর দাঁত সুস্থ রাখার জন্য একটাই কথা, রাতের ব্রাশ আমি আগেও বলেছি, হ্যাঁ, আর ফ্লোসিংটা রেগুলার করবেন, হাইজিন, বিশেষ করে ওরাল হাইজিনটা মেনটেন করলেই আপনি সুস্থ থাকবেন। তাহলে আর বছরে মাসে 6 মাস পর পর একবার স্কেলিং করাতে পারলে খুবই ভালো। একই সাথে চেক আপ এবং আপনার মুখে প্লাক ক্যালকুলাস যেটা থাকুক সেটা অনেকটা পরিষ্কার হবে। 6 মাসে না পারলে অন্তত বছরে একবার। ওকে, ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন হেলথ ফর পিপল। কথা একটাই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা রাখতে হবে, যদি না রাখি তাহলে পরবর্তীতে পস্তাতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।